আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তুরস্কে আজকে রাত থেকে তারাবি নামাজ শুরু হবে। আগামী দিন থেকে পবিত্র রমজানের রোজা পালন শুরু হবে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষরা গতকালকে তারাবি নামাজ পড়েছেন, আজকে তারা ইফতার করবেন। আমাদের কাছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে তারাবি নামাজের গত এসেছে। সারা বিশ্বের মুসলমানরা যখন পবিত্র মাহে রমজান পালনের প্রস্তুতি নিচ্ছেন, তখনও ফিলিস্তিনের মুসলমানরা দখলদারিত্বের ভেতরে রয়ে গিয়েছেন। তারা তাদের সাধ্যমতো রমজানের প্রস্তুতি নেয়ার চেষ্টা করছেন। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন? আপনারা কি আজকে ইফতার করছেন নাকি আজকে তারাবি পড়ছেন? কমেন্টে জানাতে পারেন। আজকের লাইভের সবচেয়ে বড় নিউজ হলো বাংলাদেশে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। বিলাল এরদোয়ান হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা একজন ব্যক্তি, যিনি সরাসরি তুরস্কের রাজনীতিতে জড়িত না হলেও আগামী দিনে তুরস্কের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে অনেকেই বেলাল এরদোয়ানকে মনে করেন। বেলাল এরদোয়ানের সাথে কয়েক মাস আগে ইস্তাম্বুলে বাংলাদেশি ছাত্র শিক্ষকদের একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমরা বেলাল এরদোয়ানকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি বলেছিলেন বাংলাদেশের নির্বাচনটা হোক, তারপর আমরা বাংলাদেশে আসব। বাংলাদেশের নির্বাচন হওয়ার পর সম্ভবত প্রথম কোনো বড় ধরনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে বেলাল এরদোয়ান বাংলাদেশে সফর করলেন। বেলাল এরদোয়ানকে দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবেগে আপ্লুত হয়ে পড়ে। বেলাল এরদোয়ানের এই সফরে আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসেন। তার মধ্যে তুরস্কের নাগরিক এবং জার্মানির ফুটবল টিমের সদস্য, বিশ্বকাপ জয়ী তারকা মেসুত ওজেল। বাংলাদেশে এই ধরনের বড় দুইজন তারকা ব্যক্তিত্ব আসলেও বাংলাদেশের মিডিয়ায় তেমন কোনো সাড়া শব্দ নেই। জানে না বাংলাদেশের সাধারণ মানুষরা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আজকে ডাকসুর উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উন্নয়নে তুরস্কের দাতা সংস্থা টিকার একটি প্রোগ্রামে যোগ দেন বেলাল এরদোয়ান এবং মেসুদ ওজেল। সেই অনুষ্ঠানে মেসুদ উজেলের হাতে ডাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন ডাকসুর নেতারা। আগে থেকে যদি জানানো হতো, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মাঠে একটি প্রোগ্রাম আয়োজন করলে মেসুত উজেলকে দেখতে অনেক মানুষ আসতো, এবং বেলাল এরদোয়ানের জন্য যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কোনো প্রোগ্রামের আয়োজন করত, সেখানেও প্রচুর মানুষ যোগ দিত। আমরা জানি না সেই রকম কোনো অনুষ্ঠান হয়েছে কিনা বা তাদের আলোচ্য সূচিতে ছিল কিনা। আজকে প্রথমেই তুরস্কের দূতাবাসে বেলাল এরদোয়ান তুরস্ক থেকে পড়াশোনা করে আসা বাংলাদেশি বিভিন্ন পেশার মানুষদেরকে, যারা তুর্কিশ অ্যালামনাই, তাদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। কিছুক্ষণ আগে হোটেল লা মেরিডিয়ানে আরেকটি অনুষ্ঠানের সংবাদ আমরা শুনতে পেরেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বেলাল এরদোয়ানের এই সফরকে মিডিয়া অনেকটা ব্ল্যাক আউট করে রেখেছে। মিডিয়া প্রচার করছে না। অন্তত আপনারা কোনো টেলিভিশন চ্যানেলে নিউজ দেখেছেন কিনা? দেখে থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এখন পর্যন্ত আমার চোখে যা ধরা পড়েছে সবই সোশ্যাল মিডিয়ার এবং কিছু ছোটখাটো অনলাইন মিডিয়ার। কিন্তু কেন এই ঘটনা? এই ঘটনার দুটি কারণ রয়েছে। একটি কারণ হলো বাংলাদেশের মিডিয়ায় যে বামপন্থী ভূত বসে আছে,
যে ভারতপন্থী ভূত বসে আছে, এরা ভারতের একটা ছোটখাটো কর্মকর্তা আসলেও সেটাকে ফলাও করে প্রচার করে। ছোটখাটো বাদ দিলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে পুরো পত্রিকার প্রথম পাতা প্রথম আলো, সমকাল, যুগান্তর ভর্তি করে ফেলে। অথচ দিন শেষে ভারত আমাদের কি দিয়েছে? আমাদের নদীর পানির হিস্সাটা পর্যন্ত দেয় নাই। ভারত একটা মস্ত বড় দেশ। কিন্তু ভারতের নেতারা বাংলাদেশের জন্য তাদের পক্ষ থেকে কি দেয়? দেয়ার কিছু নেই। বরং তারা নিয়ে যায়। কিন্তু যখন চীনের কোনো প্রতিনিধি বাংলাদেশে আসে, বাংলাদেশি মিডিয়ার এই খাতির দেখবেন না। চীন বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ করে। যখন তুরস্কের কোনো প্রতিনিধি বাংলাদেশে আসে, বাংলাদেশি মিডিয়াতে এই হাইপটা দেখা যায় না। অথচ তুরস্ক বাংলাদেশের সেই অকৃত্রিম বন্ধু, যে বাংলাদেশের কাছে সফিস্টিকেটেড মিলিটারি উইপন্স শুধু বিক্রি করছে না, টেকনোলজি ট্রান্সফার করতে সম্মত হয়েছে। বাংলাদেশকে তুরস্ক লেটেস্ট মডেলের হেলিকপ্টার দিচ্ছে ৮টি। বাংলাদেশকে তুরস্ক শর্ট, মিডিয়াম এবং লং রেঞ্জের এয়ার ডিফেন্স দেওয়ার ব্যাপারে কথা বলছে। অন্তত ডক্টর ইউনূস সরকারের সময় তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক অর্থনৈতিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছে যায়। এখন দেখার বিষয়, তারেক রহমান ক্ষমতায় আসার পর এই সম্পর্কটা কি সামনে যায়, নাকি দাঁড়িয়ে থাকে, নাকি পেছনে চলে যায়? আমার স্পষ্ট মনে আছে, তারেক রহমান প্রথম যে বিদেশি সংবাদ মাধ্যমদের সাথে কথা বলার জন্য সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে চীনের একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন তারেক রহমানকে যে আপনি ক্ষমতায় আসলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, এবং এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সম্পর্কে আপনার ধারণা কি? নাম্বার ওয়ান, আমি আশা করেছিলাম তারেক রহমান বলবেন, আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে চীনের সাথে বাংলাদেশের প্রথম সম্পর্ক তৈরি হয় এবং আমি ক্ষমতায় গেলে, আমরা ক্ষমতায় গেলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ স্তরে যাবে। আমরা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে আমরা সম্পর্ক বাড়াবো। কিন্তু তারেক রহমান যে উত্তরটি দিলেন, তিনি মনে হয় সামনে তাকিয়ে থাকা কলকাতার দাদাবাবু সাংবাদিকদের কথা চিন্তা করে তাদের দিকে তাকিয়ে তিনি বললেন যে আমরা পারস্পরিক সম্পর্কের কথা চিন্তা করার আগেও তিনি বললেন আমরা শুধু বাংলাদেশের স্বার্থ দেখব, সেটা দেখার পরে আমরা দেখব আমাদের স্বার্থে কোনো কিছু ঠিক আছে কিনা, তারপর আমরা বিবেচনা করব। প্রত্যেকটা দেশ তার নিজের স্বার্থ বিবেচনা করে, সেটা ঠিক। কিন্তু চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির সময় তিনি এমনভাবে উত্তর দিলেন যেন ভারত কোনোভাবে অসন্তুষ্ট না হয়। এটা আমার বিশ্লেষণ। আপনি একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রজেক্টের ব্যাপারে তারেক রহমান এমন অজ্ঞতা দেখালেন, মির্জা ফখরুলের দিকে তাকাচ্ছেন যেন তিনি কিছু জানেনই না এটা কি জিনিস। যদি না জেনে থাকেন এটা আক্ষেপের বিষয়। যদি জেনেও না বুঝার ভান করেন সেটাও প্রশ্নের বিষয়। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের মিডিয়াগুলো তুরস্কের প্রেসিডেন্টের ছেলে, তুরস্কের সরকারি যে স্কলারশিপ অথরিটি ইয়াতে বলা হয়, তুর্কিশ স্কলারশিপ অথরিটির প্রধানের সফর, আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাদেরকে হাইলাইটস করছে না। অথচ আমরা ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্টের ছেলের সাথে দেখা করে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছিলাম বাংলাদেশ থেকে যেন আরো বেশি শিক্ষার্থীকে তুরস্ক নিয়ে যায়। বাংলাদেশে যেন তুরস্ক তাদের বিভিন্ন ডিফেন্স ইন্ডাস্ট্রির কোম্পানি যৌথভাবে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে সেট আপ করে বাংলাদেশের সাথে যেন অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি করে। তুরস্কের ভেতরে এসে আমাদের একজন বাংলাদেশী হিসেবে সবচেয়ে বড় আক্ষেপ লাগতো তুরস্ক নামক এই রাষ্ট্রটি থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করে নিচ্ছে পাকিস্তান। তুরস্ক মনে করে পাকিস্তান তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। পাকিস্তানের সরকার প্রতিনিধিরা সবসময় তুরস্কের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রাখে এবং তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আসে। বাংলাদেশ থেকে তো কোনো দাবিই নাই, কোনো কিছু চাই না, কোনো কিছু আদায় করতে চায় না, তা দিবে কিভাবে? তুরস্কের এই মুহূর্তে স্কলারশিপ অফার চলছে। ফেব্রুয়ারির ২০ তারিখে তুরস্কের স্কলারশিপের অফার শেষ হবে। তুরস্কের এই সরকারি স্কলারশিপে বাংলাদেশ থেকে
বছরে ১০০ মতো শিক্ষার্থীকে নিয়ে যায় তুরস্ক। আমরা দাবি করেছিলাম যে বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ৫০০ ছাত্রকে নিয়ে যান। আমাদের দেশের অনেক শিক্ষার্থী তারা যদি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পায়, তারা দেশে ফিরে ভালো দেশের কল্যাণে অবদান রাখতে পারবে। এখন বাংলাদেশ সরকারের কেউ যদি এই কথাটা বলে, সেটার যতটা শক্তি হয়, আমরা বেসরকারি জায়গা থেকে বললে সেই শক্তিটা হয় না। প্রিয় দর্শক, আজকের বাংলাদেশের ফরেন পলিসি, ফরেন মিনিস্ট্রি কোন দিকে যাবে সেটা দেখার জন্য আমাদেরকে আরো কিছু দূর সময় দিতে হবে। বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি এই মুহূর্তে ভারত এবং আমেরিকার ব্যাপক প্রভাবাধীনে রয়েছে। আমরা গতকালকের লাইভে জানিয়েছিলাম যে ডক্টর খলিল নামে পরিচিত যেই ব্যক্তি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যাকে রজার খলিল বলা হয়, এই ব্যক্তি আমেরিকার নাগরিক বলে অভিযোগ করেছে বিএনপির নেতারাই। অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার খুব ঘনিষ্ঠ। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবার ভারতের খুব পছন্দের, শ্যামা ওবায়েদ। প্রকাশ্যেই তিনি ভারতের নানা রকম প্রশংসা করেন। ওবায়েদের সাথে ভারতীয় দূতাবাসের খুবই ভালো সম্পর্ক। এখন দেখার বিষয় যে তারেক রহমানের নতুন সরকার যেভাবে বলেছে সবার আগে বাংলাদেশ, তারা কি বাংলাদেশের স্বার্থ রক্ষায় চীন, ভারত, তুরস্ক, সৌদি আরব সহ সব দেশের সাথে ব্যালেন্স ওয়েতে সম্পর্ক মেনটেন করে, নাকি শেখ হাসিনার মতো শুধুই ভারতের দিকে ঝুঁকে যায়? দেখার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আমাদের জানা তথ্যের মতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও দেখা করার কথা রয়েছে বেলাল এরদোয়ানের। কিন্তু শেষ পর্যন্ত সেটা হবে কি হবে না আমরা নিশ্চিত নয়। যদি সেইরকম কোনো ঘটনা ঘটে আমরা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সবার সামনে তারাবি রয়েছে, যারা বাংলাদেশ থেকে দেখছেন আমরাও একটু পরে তারাবিতে যাব। আজকের লাইভটি আর বড় করছি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের পবিত্রতা, সংযম পালন করে আমাদের আমাদের মাহে রমজানের পুরো মাস জুড়ে ইবাদত করার তৌফিক দান করুক। আমাদের গুনাহগুলো ক্ষমা করুক, আমাদের ভুল ত্রুটি দূর করুক, আমাদের দেশের উপর রহমত বরকত নাজিল করুক। এবং লাইভ শেষ করার আগে শুধু একটি প্রশ্ন, ডক্টর ইউনূসের সরকারের সময় দ্রব্যমূল্য রমজানে যা ছিল, যেমন ছিল, প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতা নেয়ার পর রমজানে দ্রব্যমূল্যের কি অবস্থা? আগের মতো? আগের চেয়ে কম? নাকি রোজা আসায় হঠাৎ বেড়ে গিয়েছে? সিন্ডিকেটকে কি নিয়ন্ত্রণ করতে পারছে বিএনপি সরকার? আপনাদের মতামত জানাবেন যারা বাংলাদেশে রমজানের কেনাকাটা করছেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।